নাচ নিউলি সেজে গুরুজনদের সামনে আসতে তো লজ্জা করে না রে মেজাবো? যা যা, নাচ দেখে ভোলা গে যা স্বামীকে। ঝমঝমঝম মল বাজে সারাদিন, মেজদি নিশ্চয় দিন রাত্রে নাচে দিদি। পান খাবে মেজদি? মেজ বউ কেন এসেছে রে পোটে? এমনি মনে হয়। নমস্কার। শুক্রবার যখন, কুসুমকলির ব্যাকস্টেজে তো আমাকে আসতেই হবে। আজ শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প দোকানির বউ। আজ আপনারা শুনছেন দোকানির বউ। গল্প পাঠে আমি সহেলি। সরলার পায়ে সব সময় মল থাকে। মল বাজিয়ে হাঁটে সরলা, ঝমর ঝমর। চুপি চুপি নিঃশব্দে হাঁটবার দরকার হলেও মল সরলা খুলে ফেলে না। উপরের দিকে ঠেলে তুলে শক্ত করে পায়ের মাংসপেশিতে আটকিয়ে দেয়। মল আর বাজে না। প্রথম প্রথম শম্ভু এ খবর রাখত না। ভাবত বউ আশেপাশে এসে পৌঁছানোর আগেই আসবে মলের আওয়াজের সংকেত। পিছন থেকে মোটর আসবার আগে যেমন হর্নের শব্দ আসে। কবার বিপদে পড়ে বউয়ের মলের উপর শম্ভুর নির্ভর একেবারে টুটে গেছে। ঘোষপাড়ার প্রধানতম পথটার ধারে একখানা বড় টিনের ঘরের সামনে খানিকটা অংশে বাঁশের মাচার উপর শম্ভুর দোকান। মাটির হাঁড়ি, গাংলা, কেরোসিন কাঠের তক্তার চৌকো চৌকো খোপ, ছোট বড় বারকোশ, চটের বস্তা ইত্যাদি আধারে রক্ষিত জিনিসপত্রের মাঝখানে শম্ভুর বসবার ও পয়সা রাখবার ছোট্ট চৌকি। হাত ও লোহার হাতা বাড়িয়ে এখানে বসেই শম্ভু অধিকাংশ জিনিসের নাগাল পায়। পিছনে প্রায় এক মানুষ উঁচু 5 সারি কাঠের তাক। সাবু, বার্লি ও দানাদার চিনি রাখবার জন্য একপাশে কাজ বসানো হলদে রঙের টিন, এলাচ, লবঙ্গ প্রভৃতি দামি মশলা, নানা আকারের পত্র, লণ্ঠনের চিমনি, দেশলাইয়ের প্যাকেট, কাপড় কাচা গায়ে মাখা সাবান, জুতোর কালি, লজেন্স জুস এবং মুদিখানার ও মণিহারি দোকানের আরো অনেক বিক্রিয় পদার্থের সমাবেশে তাকগুলি ঠাসা। তাকের 3 হাত পিছনে শম্ভুর শোবার ঘরের মাটি লেপা চাঁচের বেড়ার দেওয়াল। তাক আর এই দেওয়ালের সমান্তরাল রক্ষণাবেক্ষণে যে সরু আবছা অন্ধকার গলিটুকুর সৃষ্টি হয়েছে, শম্ভুর সেটা অন্দরে যাতায়াত করার পথ। সরলা বউ মানুষ, অন্দরেই তার থাকার কথা। কিন্তু সরলা মাঝে মাঝে করে কি, পায়ের মল উপরে ঠেলে দিয়ে চুপি চুপি তাকের জিনিসের ফাঁকে চোখ পেতে দাঁড়িয়ে থাকে। স্বামীর দোকানদারি দেখে এবং খদ্দেরের সঙ্গে আলাপ আলোচনা শোনে। বাড়িতে শম্ভু খুব নিরীহ শান্ত প্রকৃতির চুপচাপ মানুষ, কিন্তু দোকানে বসে খদ্দেরের সঙ্গে তাকে কথা বলতে ও হাসি তামাশা করতে দেখে সরলা অবাক। মানুষ বুঝে এমন সব হাসির কথা বলে শম্ভু যে তাকের আড়ালে সরলার হাসি চাপতে প্রাণ বের হয়ে যায়। ক্রেতারা যদি পুরুষ হয় তবেই শম্ভুর ব্যবহারে এরকম মজা লাগে সরলার। কিন্তু দুঃখের বিষয়, শম্ভুর দোকানে শুধু পুরুষেরাই জিনিস কিনতে আসে না। বেচা কেনা শেষ হওয়ার পর্যন্ত সরলা অপেক্ষা করে। তারপর পায়ের মলগুলি আলগা করে দেয় এবং মাটিতে লাথি মারার মতো জোরে জোরে পা ফেলে ঝমর ঝমর মল বাজিয়ে অন্দরে যায়। শম্ভুও ভিতরে আসে একটু পরেই। দেখতে পায় উনুন নিভে গেছে। ভাত ডালের হাঁড়ি গড়াগড়ি দিচ্ছে উঠোনে, আর স্বয়ং সরলা গড়াচ্ছে রোয়াকে। অন্য দুর্লক্ষণ করে শম্ভু তেমন গুরুতর মনে করে না। ঘরে 3 পুরুষের পালঙ্কে প্রশস্ত সুখসজ্জা থাকতে রোয়াকে ছিঁড়া মাদুরে কালা কানা বোবা ও বিকৃত মুখে সরলাকে পড়ে থাকতে দেখেই সে কাবু হয়ে যায়। তারপর অনেকক্ষণ তাকে ওজন করে কথা বলতে ও সোহাগ জানাতে হয়। একটা মানুষের একটু হাসা ও একটা মানুষকে একটু হাসানোর মধ্যে যে দোষের কিছুই নেই, আরেকটা মানুষ যে কেন তা বুঝতে পারে না বলে অনেক আফসোস করতে হয়। আর অজস্র পরিমাণে খরচ করতে হয় দোকানে বিক্রির জন্য রাখা লজেন্স জুস।
সরলা একেবারে লজেন্স জুস খাওয়ার রাক্ষসী। তাও যদি কম দামে লজেন্স জুস খেয়ে তার স্বাদ মিটত। 1 পয়সায় যে লজেন্স জুস শম্ভু দুটির বেশি বিক্রি করে না, কেউ 4 পয়সায় কিনলেও একটিও ফাও দেয় না, সেইগুলি সরলার গো গ্রাসে গেলা চায়। তারপর সরলার কালাত্ম বোবাত্মক হচ্ছে এবং রাগের আগুন নিভে যায়। তবে একটা উদাস অবহেলার ভাব, কথায় কথায় অভিমান করে কাঁদো কাঁদো হওয়া, এই সমস্তের ওষুধ হিসেবে দরকার হয় একখানা শাড়ি। দামি নয়, সাধারণ একখানা শাড়ি, দূরে হলেই ভালো। 1 বছর মোটে দোকান করেছে শম্ভু। এর মধ্যে এমনি ভাবে এবং এই ধরনের অন্যভাবে সরলা 7খানা শাড়ি আদায় করেছে। সাধারণ কম দামি শাড়ি, দূরে হলেই ভালো। তবু বছরের শেষাশেষি চৈত্র মাসের কয়েক তারিখে অকারণে শম্ভু তাকে আর একখানা ডুরের শাড়ি কিনে দিল। বলল অবশ্য সে ভালোবেসেই দিয়েছে। একটু বাড়াবাড়ি রকমের ব্যগ্রতার সঙ্গে বাড়াবাড়ি রকম স্পষ্ট করেই বলল, কিন্তু বিনা দোষে 7 বার জরিমানা আদায়কারিনী বউকে এরকম কেউ কি দেয়? যাই হোক, শাড়ি পরে সে এত খুশি হলো, সরলা আর এক দণ্ড স্বামীর বাড়িতে থাকতে পারল না। বেড়ার উপাসে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হলো। শম্ভুর বাড়িটা আসলে আস্ত একটা বাড়ি নয়, একটা বাড়ির এক টুকরো অংশ মাত্র, 3 ভাগের 1 ভাগ। দোকান ঘর ও শোবার ঘরে ভাগ করা বড় ঘরখানা, উত্তরের ভিটায় আরেকখানা খুব ছোট ঘর, তার পাশে রান্নার একটি চালা, আর শোবার ঘরের কোণ থেকে রান্নার চালাটার কোণ পর্যন্ত মোটা শক্ত ডবল চাচের বেড়া দিয়ে ভাগ করা 3 কোণা এক টুকরো উঠোন। শম্ভুরা 3 ভাই কিনা, তাই বছর খানেক আগে এই রকম ভাবে পৈতৃক বাড়িটা ভাগ করা হয়েছে। বেড়ার এপাশে শম্ভুর 1 ভাগ, আর ওপাশে অন্য 2 ভাইয়ের বাকি 2 ভাগ। এপাশে শম্ভু আর সরলা থাকে, ওপাশে একত্রে থাকে শম্ভুর দাদা দীননাথ ও ছোট ভাই বৈদ্যনাথ, তাদের বউ আর ছেলে মেয়ে, শম্ভুর বিধবা মা আর মাসি এবং শম্ভুর 2টি বোন। এইভাবে শুধু বউটিকে নিয়ে বাড়ির উঠোনে বেড়া দিয়ে ভিন্ন হওয়ার জন্য শম্ভুকে ভয়ানক স্বার্থপর মনে করলেও আসল কারণটা কিন্তু তা নয়। 1 বছর আগে শম্ভু ছিল বেকার। সরলার দোকানদার বাবা বিষ্ণুচরণ তখন অবিকল এইরকম ভাবে ভিন্ন হওয়া শর্তে জামাইকে দোকান করার টাকা দিয়েছিল। সুতরাং বলতে হয়, স্বামীকে ভেড়া বানিয়ে নয়, বর্তমান সুখ ও স্বাধীনতাটুকু সরলা তার বাপের টাকাতেই কিনেছে। কি সুখ সরলার, কি স্বাধীনতা! বেড়ার ওপাশে যাদের কাছে সে ছিল একটা বেকার লোকের বউ, বেড়ার এই পাশে এখন তাদের শুনি ঝমর ঝমর মল বাজিয়ে হাঁটতে তার কি গর্ব, কি গৌরব! দোকানটা ভালোই চলছে শম্ভুর। ওদের টানাটানির সংসারের তুলনায় তার কি সচ্ছলতা! একটু মুখ ভার করলে তার ডুরে শাড়ি আসে, না করলেও আসে। সরলার পরনে নতুন ডুরে শাড়িখানা দেখে বেড়ার ওপাশে অনেকের অনেক রকম মন্তব্য করল। তার মধ্যে সবচেয়ে কড়া হলো ছেঁড়া ময়লা কাপড় পরা বড়জা কালীর মন্তব্য। শীর্ণ মুখে ঈর্ষা বিকীর্ণ করে বলল, নাচ নিউল এসেছে, গুরুজনদের সামনে আসতে তো লজ্জা করে না রে মেজো বোন? যা যা, নাচ দেখে ভোলা গেছে স্বামীকে। ছোট যা খেন্তির মাথায় একটু ছিট আছে, কিন্তু ঈর্ষা নেই। সে খিলখিল করে হেসে বলল, ঝমঝমঝা মল বাজে সারাদিন, মেজদি নিশ্চয়ই দিন রাত দিন নাচে দিদি, পান খাবে মেজদি? হঠাৎ ভাসুরের আবির্ভাব ঘটায় লম্বা ঘুমটা টেনে সরলা একটু মাথা নাড়ল। দীননাথ গম্ভীর গলায় বলল, মেজ বউ কেন এসেছে রে পটি? বিবাহের 3 মাসের মধ্যে স্বামী কর্তৃক পরিত্যক্ত কাঠির মতো সরু পটি বলল, এমনি এমনি আসবার দরকার বলে দীননাথ সরে গেল। সরলা ঘুমটা খুলল এবং বৈদ্যনাথ এসে পড়ায় খিন্তি টানল ঘুমটা। বৈদ্যনাথ একটু রসিক মানুষ। শম্ভু কেবল দোকানে বসে বাছা বাছা খদ্দেরের সঙ্গে রসিকতা করে। বৈদ্যনাথ সময় অসময় মানুষ অমানুষ বাছে না। সম্ভবত রাত্রে তার রসিকতায় চেপে চেপে হাসতে হয় বলে খেন্তির মাথায় যখন তখন কারণে অকারণে খিলখিল করে হাসি ওঠা ছিট দেখা গেছে। সে এসেই বলল, মেজ বউঠান যে সেজে গুজে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য!
কার মুখ দেখে উঠেছিলাম? ও পুটি, দে দে, বসতে দে। ছোট্ট একটা দামি আসন নিয়ে আয় কে, ছিনাদ বাবুর বাড়ি থেকে। এই রকমই করে সকলে সরলার সঙ্গে। কেবল শম্ভুর মা বড় ঘরের দাওয়ার কোণে বসে নিঃশব্দে নির্বিকার চিত্তে মালা জপে যায়। সরলা সামনে এসে ঠিক করে প্রণাম করলেও চেয়ে দেখে না। সরলা পায়ে হাত দিতে গেলে শুধু বলে, নতুন কাপড় পরে ছুঁয়ো না বাছা। সরলা দাঁতগুলি একটু বড় বড়, সাধারণত কোনো সময় সেগুলি সম্পূর্ণ ঢাকা পড়ে না। 20 মিনিট শ্বশুর বাড়িতে কাটিয়ে বাড়ি ফেরার সময় দেখা গেল তার অধর ও ওষ্ঠে আজ নিবিড় মিলন হয়েছে। ভিন্ন হওয়ার আগে ওরা সরলাকে ভয়ানক যন্ত্রণা দিত। উঠানে বেড়া ওঠার আগে সরলা ছিল ভারী রোগা ও দুর্বল, কাজ করত বেশি, খেত কম। বকুনি শুনে শুনে ঝালাপালা কান দুটিতে শম্ভুও কখনো মিষ্টি কথা ঢালত না। 1 বছর একা থেকে সরলার শরীরটি হয়েছে নিটল, মনটি ভরে উঠেছে সুখ ও শান্তিতে। রানীর মতো আছে সরলা। রান্না ছাড়া কোনো কাজই একরকম তাকে করতে হয় না। পাড়ার একটি দুঃখী বিধবা কাজগুলি করে দিয়ে যায়। দোকান করার জন্য তার বাবা যত টাকা শম্ভুকে দেবে বলেছিল সব এখনো দেয়নি। অল্পে অল্পে দিয়ে দোকানে উন্নতি করার সাহায্য করছে। মাসে একবার করে এসে দোকানের মজুদ মালপত্র ও বেচা কেনার হিসাব দেখে যায়। প্রত্যেকবার মেয়েকে জিজ্ঞাসা করে ইতোমধ্যে শম্ভুর পত্নী প্রেমে সাময়িক ভাটাও কখনো পড়েছিল কিনা। বড় সন্দেহপ্রবণ লোকটা, বড় অবিশ্বাসী। নয়তো মেয়ের আহ্লাদে গদগদ ভাব আর ডুরি শাড়ির বহন দেখবার পরও কথাটা আর জিজ্ঞাসা করে জানবার চেষ্টা করত না। দুঃখ যদি সরলার কিছু থাকে সেটা তার এই পরম কল্যাণকর একা থাকবার দুঃখ। বেড়ার উধারে অশান্তি ভরা মস্ত সংসারটির কলরব দিন রাত্রি তার কানে আসে। ছোট বড় ঘটনাগুলি ঘটে চলা এ বাড়িতে বসেই সে অনুসরণ করতে পারে। ছেলে মেয়েগুলো কখনো কাঁদে খিদেই, আবার কখনো কাঁদে মার খেয়ে। বড় যা কখনো কারণে অকারণে চেঁচায়, ছোট যা কখনো খিলখিল করে হেসে উঠে ধমক শোনে। ছোট দেওর কখনো কাকে খুঁচা দিয়ে ঠাট্টা করে, কবে কি আত্মীয় স্বজন আসে যায়। বেড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সরলা স্থানে স্থানে কয়েক জোড়া ফুটো করেছে। সরে সরে সেই ফুটোগুলোতে চোখ পেতে সে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। ওই আবর্তের মধ্যে কিছুক্ষণ পাক খেয়ে আসতে বড় ইচ্ছা হয় সরলার। নিজের বাড়ি এসে সে দূরের শাড়ি ছাড়ল না, রান্নার আয়োজনও করল না। একবার শম্ভুর দোকানদারি দেখে এসে ছটফট করতে লাগলো। বিকালে তার বাবা আসবে, বাপের সঙ্গে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবে কিনা তাই ভাবতে লাগলো সরলা। কত কথা মনে আসে, আলস্যের প্রশ্রয়ে অবাধ্য মনে। শুভ বেকার ছিল তাই আগে সকলে তাকে দিত যন্ত্রণা। ভিন্ন হয়ে আছে বলে এখন সকলে তার সঙ্গে ব্যবহার করে খারাপ। বেড়াটা ভেঙে আবার ভাঙা বাড়ি দুটোকে এক করে দিলে ওরা কি তাকে খাতির করবে না? তার স্বামী এখন রোজগার করে, ভবিষ্যতে আরো অনেক বেশি করবে এই সমস্ত ভেবে। তবে মুশকিলেই এখন যদি দোকানের আয়ে ওরা ভাগ বসায় দোকানের উন্নতি হবে না। এমন একদিন কখনো আসবে না যেদিন লোহার সিন্ধুকে টাকা রাখতে হবে শম্ভুকে। যতই দূরে সারি সে আদায় করুক আর লজেন চুষ খাক, দোকানের আয় ব্যয়ের মোটামুটি হিসাব তো সরলা জানে। 3 পুরুষের পালঙ্কে গিয়ে সে শুয়ে পড়ে। কতদিন পরে ও বাড়ির সকলের ভয় ভালোবাসা ও সমীহ কিনবার মতো অবস্থা তার হবে হিসাব করে উঠতে না পেরে বড় কষ্ট হয় সরলার। অনেকক্ষণ পরে উঠে গিয়ে অভ্যাস মতো সরলা একবার বেড়ার মাঝখানে ফুটোয় চোখ পেতে দাঁড়ালো। দেখলো ও বাড়িতে বড় ঘরে দাওয়ায় বসে শম্ভু সকলের সঙ্গে কথা বলছে। মাঝে মাঝে শম্ভুকে সে বেড়ার ওদিকে দেখতে পায়। এতে সরলা আশ্চর্য হয় না। সে পরের মেয়ে, সে যখন যায় শম্ভুও মাঝে মাঝে যাবে বই কি। সরলার কাছে বিস্ময়কর মনে হয় শম্ভুর সঙ্গে সকলের ব্যবহার। ভিন্ন হওয়ার জন্য রাগ করা দূরে থাক, কেউ যেন একটু বিরক্ত পর্যন্ত হয় না শম্ভুর উপর। বেড়া ডিঙানো মাত্র ওপাশের মানুষগুলির সঙ্গে শম্ভু যেন এক হয়ে মিশে যায়, এতটুকু বাধা পায় না। পুটি 1 গ্লাস জল এনে দিল শম্ভুকে। সকলের সঙ্গে কি আলোচনা শম্ভু করছে সরলা বুঝতে পারল না। মন দিয়ে সকলে তার কথা শুনতে লাগলো আর খুশি হয়ে কি যেন বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে।
শম্ভু উঠে আসবার পরেও ওদের মধ্যে আলোচনা চলতে লাগলো। সরলা অবাক হয়ে ভাবতে লাগলো যে তার স্বামীর যোগ আছে, অথচ তার জানা নেই এমন কি গুরুতর ব্যাপার থাকতে পারে যে এত পরামর্শ দরকার হয়। জিজ্ঞাসা করতে শম্ভু বলল, ও কিছু না, জমি জমা ভাগ বাটোয়ারার কথা হচ্ছিল। আমার ভাগটা বেচে ফেলবো ভাবছি কিনা। কেন বেচবে কেন? শম্ভু মুখ ভার করে বলল, তুমি জানো না না, কবে থেকে বলছি তেল নুন বেচে লাভ নেই একদম। বাজারে একটা মণিহারি দোকান করব, তাতে টাকা লাগবে না? কোথায় পাবো টাকা জমি না বেচলে? সরলা বলল, জমির থেকেও হয়তো হচ্ছে, দোকানে বেশি হবে। সরলা চিন্তিত হয়ে বলল, কবে খুলবে বাজারে দোকান? পয়লা বৈশাখে খুলবো ভাবছি, এখন আমার অদেষ্ট। প্রকাণ্ড একটা হাই তুলে মুখের সামনে তুড়ি দিল শম্ভু, মাথা নাড়ল, বাঁকা হয়ে বসলো, বলল, তোমার বাবা বলেছিল সব শুদ্ধ 600 টাকা দেবে দোকান করতে, দোকান খোলার জন্য 100 দিয়ে বাকি টাকা আটকে দিবে। 1 বছরে আর মোটে 200 দিয়েছে, তারপর এমনি করে দোকান চালাতে পারবে মানুষ? দোকান করতেও একসঙ্গেই টাকা চায়। মনে মনে একটা জটিল হিসাব করে সরলা বলল, বাবা তো আসবে আজ, বাবাকে বলবো? শম্ভু বিষণ্ণ মুখে বলল, বলে কি হবে, 20-30 টাকার বেশি একসঙ্গে দেবে না তো। আমি বললে নির্যশ দেবে, বলে সরলা একগাল হাসল। তারপর বউকে লজের চুষ দিল শম্ভু, কালো গালে অদৃশ্য রং আনলো, আর ফিসফিস করে নিজের গোপন মতলবের কথা বলতে লাগলো। মার হাতে কিছু টাকা আছে শম্ভুর, সব ছেলের চেয়ে শম্ভুকেই তার মা বেশি ভালোবাসে তা তো জানি সরলা। ওই টাকাটা বাগানোর ফিকিরে আছে শম্ভু, নয়তো এত বেশি ও বাড়িতে যাওয়ার তার কি দরকার? বাজারে মস্ত দোকান খুলবে শম্ভু, এবারে আর দোকানদারি নয়, রীতিমতো ব্যবসাদারি। বাবাকে বাকি টাকাটা একসঙ্গে দেবার কথা বলতে স্বর্ণা যেন না বলে, দুর্গা দুর্গা, না এবার আর রাতবার দরকার নেই, ফলার টলার করলেও চলবে। আহা, গরমে সরলার রাখতে কষ্ট হবে যে। সরলা জানে হিসাব ভুল হচ্ছে, বাটখারা লাভের দিকে না ছুটবার সম্ভাবনা আছে, তবু স্বামীর সঙ্গে আর বেশি দোকানদারি করা ভালো নয়। বাপের টাকায় স্বামীকে কিনে রেখেছে 1 বছর, এবার তাকে মুক্তি দেওয়াই ভালো, তাতে যা হয় হবে। একদিন তো নিজেকে কোনো রকম রক্ষা কবচ ছাড়াই স্বামীর হাতে সমর্পণ করতে হবে তার। তাছাড়া 1 বছর ধরে স্বামী তাকে যেরকম ভালোবেসেছে সেটা শুধু নিজের মনের খুঁতখুঁতানির জন্য ফাঁকি মনে করা উচিত নয়। অবশ্য পেটে যে সন্তানটা আসছে সেটা জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করলেই সবচাইতে ভালো হতো। এতদিন একসঙ্গে বাস করে সরলার কি আর জানতে বাকি আছে নিজের ছেলের মুখ দেখলে শম্ভুর পাকা শক্ত মনটা কিরকম কাঁচা আর নরম হয়ে যাবে? তবে ছেলেটার জন্মতে এখনো অনেক দেরি, তারা কি জমি বেচে বাজারে মণিহারি দোকান খুলে বসলে শম্ভু ভাববে সব কীর্তি তার একার, কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। আগেকার কথা মনে করে সরলা অবশ্য ভেবে উঠতে পারে না কৃতজ্ঞতার কতখানি দাম আছে শম্ভুর কাছে। বাজারে মণিহারি দোকান খুলে 2-1 বছরের মধ্যে এমন অবস্থা যদি হয় শম্ভুর যে মাঝখানের বেড়াটা ভেঙে সরলা নির্ভয়ে এবং সুখে শান্তিতে একরকম বাড়ির কর্ত্রীর মতোই সকলের সঙ্গে বাস করতে পারে, হয়তো অকৃতজ্ঞ পাষাণের মতো শম্ভু নিজেই তাকে দাবিয়ে রাখবে। তবু ভবিষ্যতেও সে তার বশে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা যখন দেখা গিয়েছে, এবারে হাল ছেড়ে দেখাই ভালো যে কি হয়। সরলার সন্দেহপ্রবণ অবিশ্বাসী বাবা মেয়ের অনুরোধ শুনে প্রথমটা একটু ভরকিয়ে গেল। একসঙ্গে 300 টাকা! জামাইকে আরেকটি পয়সাও না দেবার কথা সে ভাবছিল। দোকান যেমন চলছে শম্ভুর, তাতে 2জন মানুষে খেয়ে পড়ে থাকা চলে, বড় লোকের মতো না হোক গরিবের মতো চলে। জামাইকে বড় লোক করে দেবার ভার তো সে গ্রহণ করেনি। মোট 600 টাকা অবশ্য সে দেবে বলেছিল, তবে সংসারে কত সময় মানুষ অমন কত কথা বলে, সব কি আর চোখ কান বুঝে অক্ষরে অক্ষরে পালন করা উচিত? না, তাই মানুষ পারে? অবস্থা বুঝে করতে হয় ব্যবস্থা।
তাছাড়া বাজারে মণিহারি দোকান খোলার মতো দুর্বুদ্ধি যদি শম্ভু করে থাকে। কেটে কেটে সরলা অনর্থ করতে থাকে। কত কষ্টে বাপের কাছ থেকে টাকাটা সে আদায় করে দিচ্ছে, শম্ভুকে তা বোঝানোর জন্য যতটা দরকার ছিল তার চেয়ে বেশি কাদা কাটা করে। দেবে বলেছিলে, এখন দেবে না বলছো বাবা? বলতে বলতে দুঃখে অভিমানে বুকটাই যেন ফেটে যাবে সরলার। একসঙ্গে 300 টাকা দেওয়া সরলার বাবার পক্ষে সহজ নয়, তবু একবেলা মেয়ের আক্রমণ প্রতিরোধ করে সে হার মানল। ছেলে তার কাছে 3টে, কিন্তু আর মেয়ে নেই। সরলা তার একমাত্র মা মরা ছোট মেয়ে। কোথায় দোকান করবে, কিরকম দোকান খুলবে, কত টাকার জিনিস রাখবে দোকানে, আর কত টাকা পুঁজি রাখবে হাতে, শম্ভুকে এসব অনেক কথা জিজ্ঞাসা করে সরলার বাবা গম্ভীর চিন্তিত মুখে বিদায় হয়ে গেল। সরলা বলল, দেখলে? শম্ভু যথোচিতভাবে কৃতজ্ঞতা জানালো। স্বামীদের যেভাবে স্ত্রীকে কৃতজ্ঞতা জানানো উচিত ঠিক সেভাবে নয়, নম্রভাবে, সবিনয়ে শ্রদ্ধার সঙ্গে। এই সময় বেড়ার ওপাশে হঠাৎ শোনা গেল ছোট বউ খেন্তির খিলখিল হাসি। বেড়ার ফুটোয় চোখ পেতেছিল নাকি সে এতক্ষণ? তাদের আলাপ শুনছিল। রান্নার চালাটার পিছন থেকে ঘুরে সরলা চোখের নিমেষে ও বাড়িতে গিয়ে হাজির হলো। বৈদ্যনাথ খেন্তি আর বাড়ির কুকুরটা ছাড়া উঠোন নির্জন। উঠোনের বেড়া আর ধানের মড়াইটার মাঝখানে দাঁড়িয়ে রসিক বৈদ্যনাথ স্ত্রীর সঙ্গে রসিকতা করছিল। সবাই কোথায় গেছে এলো ছোট বউ? কাছে এসে খেন্তি ফিসফিস করে বলল, ঘরে। সেটা অসম্ভব। চৈত্রের দুপুরে ঘরের বাইরে কড়া রোদ, গরম বাতাস, কিন্তু এদের দুজনের কি ঘর নেই? এখানে এরা কি করছে এই সময়? হাসাহাসি। নিজের বাড়িতে ফিরে বারান্দা ছেড়ে এবার সরলা ও শম্ভু ঘরে গেল। 3 পুরুষের পুরনো পালঙ্ক। ভিন্ন হওয়ার সময় ভাইদের কবল থেকে শম্ভু সেটা কি কৌশলে বাগিয়েছিল আজও সরলা তা বুঝতে পারে না। তার মধ্যে শুয়ে সরলা চোখ বুঝল। শম্ভু বসে বসে টানতে লাগলো তামাক। নিজেই তামাক সাজে কিনা শম্ভু? এত বেশি তামাক দেয় যে তামাক শেষ হতে হতে দুপুরে এবং রাত্রে দুবেলায় সরলার ধৈর্যচ্যুতি ঘটে। আর দেখা গেল সে ঘুমিয়ে পড়েছে। হয় বাপের সঙ্গে সমস্ত সকালবেলাটা লড়াই করে, না হয় বৈদ্যনাথ ও খেন্তিকে ধানের মড়াইয়ের আড়ালে রোদে দাঁড়িয়ে হাসাহাসি করতে দেখে সরলা বোধহয় শান্ত হয়ে পড়েছিল। দিন 7 পরে শম্ভু সকালবেলা সরলার বাবার কাছ থেকে টাকা আনবার জন্য রওনা হয়ে গেল। গেল ও বাড়ি হয়ে। দোকানে নতুন মাল আনা সে কিছুদিন আগেই বন্ধ করেছিল। অনেক জিনিস ফুরিয়ে গেছে, অনেক খদ্দের ফিরে যায়। মণিহারি দোকানে যেসব জিনিস রাখা চলবে না, চাল ডাল মশলাপাতি, সেসব শেষ হয়ে যাওয়াই ভালো। তাই আজকাল একটা দিনের জন্য দোকানটা সে বন্ধ রাখতে চায় না। বৈদ্যনাথ এসে দোকানে বসবে। বেকার রসিক বৈদ্যনাথ। শম্ভুর যে ছোট ভাই এবং যে দুপুর রোদে উঠানে ধানের মড়াইয়ের আড়ালে দাঁড়িয়ে বউয়ের সঙ্গে হাসাহাসি করে। শম্ভু একদিন বেকার ছিল, বউও ছিল শম্ভুর চ্যাকরা গাড়ির ঘোড়ার মতো হাড্ডিসার হোক। বউ বউ, খিন্তি বা এমনকি রূপসী পরীর মতো। ওর মাথায় বরং ছিট আছে। 1 বছর আগেকার সরলার মতো কম খেয়ে বেশি খাটতে খাটতেও কারণের চেয়ে অকারণেও বেশি খিলখিল করে হাসে। বেকার অবস্থায় একবারও নয়, দোকানদার হওয়ার পর শম্ভুকে কয়েকবার হাসাহাসি করতে দেখেছে সরলা, কিন্তু সে অন্য একজনের সঙ্গে। তারপর শম্ভু বউকে কিনে দিয়েছে ডুরে শাড়ি। অন্য অনেকের সঙ্গে বৈদ্যনাথ হাসাহাসি করে, খেন্তিকে কিন্তু কখনো কিছু কিনিয়ে দেয় না। কি করে দেবে? পয়সা নেই যে। 2 ভাইয়ের মধ্যে প্রভেদটা কিন্তু আশ্চর্যজনক। নামে নামে পর্যন্ত শুধু নাথের মিল। ওটা বাদ দিলে একজন শম্ভু, অন্যজন বৈদ্য। মন না বাজিয়ে দোকানে তাকের আড়ালে দাঁড়িয়ে সরলা বৈদ্যনাথের অনভ্যস্ত দোকানদারি দেখে। মালপত্রের অভাবে কেমন ফাঁকা ফাঁকা লক্ষ্মী ছাড়ার মতো মনে হয় দোকানটা। কদিন থেকে মনটা ভালো ছিল না সরলার। উঁচু দাঁত দুটি অনেক সময় ঢাকা পড়ে যাচ্ছিল। পাকা দোকানের মেয়ে সে, কাঁচা দোকানির বউ। তার কেবল মনে হচ্ছিল ভুল হচ্ছে, ভুল হচ্ছে, শুধু লোকসান নয়,
একেবারে সে দেউলিয়া হয়ে যাবে এবার। কিছুদিন থেকে কিরকম যেন হয়ে উঠছে পারিপার্শ্বিক অবস্থা তার। সে বুঝে উঠতে পারছে না, তবু চোখ কান বুঝে এইসব না বোঝা অবস্থা ও ঘটনাগুলিকে পরিণতির থেকে চলতে সাহায্য করছে। আজকাল সব্য ঘন ঘন ও বাড়িতে যাওয়া আসা শুরু করেছে, ভাইদের সঙ্গে পরামর্শ করছে। সেটা না হয় জমি জমার ভাগ বাটোয়ারার জন্যই হলো। শম্ভুর সঙ্গে ও বাড়ির সকলের ব্যবহার। ও বাড়ি থেকে শুধু দেবদেবী বাস করে যে 1 বছর ধরে এমন ভাবে ভিন্ন হয়ে থেকে জমি জমার ভাগ বাটোয়ারা করতে গেলেও সঙ্গে সঙ্গে ওরা সকলে বড় মাতৃয়ার মতো ব্যবহার করবে। তাছাড়া এখানকার দোকান তুলে দিয়ে বাজারে দোকান খুলছে শম্ভু, সেজন্য ও বাড়িতে একটু উত্তেজনার প্রবাহ আসবে কেন? ওদের কি এসে যায়? ব্যানার ফুটে চোখ রেখে স্বর্ণা স্পষ্ট বুঝতে পারে ও বাড়ির বয়স্ক মানুষগুলির কি যেন হয়েছে। অদূর ভবিষ্যতে বিবাহ উপনয়নের মতো বড় রকম একটা ঘটনা ঘটবার সম্ভাবনা থাকলে বাড়ির লোকগুলি যেমন করে, ওরাও করছে অবিকল তেমনই। হতে পারে শম্ভুর বাজারে দোকান খোলার একই সময়ে ওদের সংসারেও একটা বড় ব্যাপার ঘটবার উপক্রম হচ্ছে। তবে সেটা যে কি ব্যাপার তা সরলা জানতে পারছে না কেন? ব্যানার ওপাশে যা ঘটবে সকলে গোপন না করলে সরলার কাছে তা তো গোপন থাকার কথা নয়। আর সরলার কাছে সকলে যা গোপন করবে তার পক্ষে সেটা কি কখনো শুভকর হতে পারে? শুধু টাকা আদায়ের চেষ্টা করার বদলে বাপের সঙ্গে এসব বিষয়ে পরামর্শ না করার জন্য সরলা দক্ষ হয়। মেয়ে মানুষ সে, এত লোকের ষড়যন্ত্র সে কি সামলিয়ে চলতে পারে? চক্রান্তটা বুঝতে পারলেও বরং আত্মরক্ষার চেষ্টা করতে দেখত একটা বুদ্ধি খাটানো চলত। সে যে অন্ধকারে হাতড়ে মরছে, স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, সে যে ঠিক কি করছে এবার হাল ছড়ে দেওয়াই ভালো। মেয়ে মানুষ সে, বউ মানুষ সে, তার কি উচিত এমন অবস্থা সৃষ্টি করে রাখা যাতে তার বিরুদ্ধে সকলে চুপি চুপি চক্রান্ত করতে হয়? দোকানে খদ্দের নেই দেখে একসময় সে বৈদ্যনাথকে ভেতরে ডাকলো। আচ্ছা ঠাকুরপো, ও তোমাদের বাড়িতে গিয়ে কি সব বলে বলো তো? রসিক বৈদ্যনাথ বলল, তা জানো না মেজ বউঠান, তোমার নিন্দে করতো। তুমি নাকি দাদার এক কান ধরে ওঠাও, আরেক কান ধরে বসাও, কানের ব্যথায়। স্বর্ণা রেগে বলল, চাষার মতন কথাবার্তা হয়েছে বাপু তোমার। এদিকে 1 পয়সা রোজগার নাই, কথা শুনলে গা জ্বলে যায় মানুষের। বিক্রির পয়সা থেকে আজ কত গাপ করবে তুমিই জানো। কদিন আগে ধানের মড়াইয়ে আড়ালে বইয়ের সঙ্গে হাসাহাসি করার পুরস্কার পেয়ে বৈদ্যনাথ দোকানে গিয়ে বসলো। সরলা গালে হাত দিয়ে রোয়াকে বসে ভাবতে লাগলো ভবিষ্যতের কথা। বড় ভাই উকিলের মোহরি, পাত্র নিজে একটা পাস দেবার 2 ক্লাস নিচে পর্যন্ত পড়ে একটা আড়তে হিসাব লেখার কাজ করে। এত সব দেখে তার বাবা শম্ভুর সঙ্গে তার বিয়ে দিয়েছিল তার দাঁত উঁচু কালো মেয়েকে। নাই বা দিত পাশের গায়ে জগৎ নামে যে লোকটি জমি চাষ করে খায় তার সঙ্গে দিলেই হতো। সে লোকটা এমনিই বসে থাকতো সরলার। আর অদৃষ্টে থাকলে তাকে দিয়ে আস্তে আস্তে অবস্থার উন্নতি করে এমন দিন হয়তো সে আনতে পারত যখন দূরের শাড়িতে পরে মল বাজিয়ে সে ঘুরে বেড়াতো, না করতো সংসারের কাজ, না শুনতো কারো বকুনি। দোকানদারের দাঁত উঁচু কালো মেয়ের মুখ্য চাষার স্বামী ভালো, লেখাপড়া শিখে পরের আড়তে যে কাজ করে আর পরের টাকায় দোকানি হয়, তার মতো বাজি বজ্জাত লোক। পরদিন অনেক বেলায় শম্ভু ফিরে আসা মাত্র সরলা টের পেল যে লোকটা কাল বাড়ি ছেড়ে গিয়েছিল অবিকাল সেই লোকটাই ফিরে আসেনি। গিয়েছিল দম আটকানো অবস্থায়, ফিরে আসলো হাঁপ ছেড়ে। শম্ভু একবার একটা মামলায় পড়েছিল। রায় প্রকাশের দিন সে যেমন অবস্থায় কোর্টে গিয়েছিল আর সপক্ষে রায় শুনে যেমন অবস্থায় ফিরে এসেছিল, এবার শ্বশুর বাড়ি যাওয়া আসা তার সঙ্গে মেলে। টাকা পেলে? সরলা জিজ্ঞেস করলো। শম্ভু একগাল হেসে বলল, হ্যাঁ পেয়েছি। সব? সব। পাখাটা কই? বাতাস করো না একটু। সরলা হাত বাড়িয়ে দেখিয়ে দিল, ওই যে পাখা বেড়ার গায়ে। হ্যাঁ গো, দাদা কিছু বললো না এই টাকার ব্যাপার নিয়ে? বিয়ের সময় তোমাকে 400 টাকা পণ দেওয়া নিয়ে বাবার সঙ্গে যে কাণ্ডটা বেঁধেছিল দাদার।
শম্ভুর মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। কড়া দৃষ্টিতে চেয়ে সে বলল, ঘেমে টেমে এলাম এই রোদে, পাখাটা পর্যন্ত এনে দিতে পারো না তুমি হাতে? অন্য কেউ হলে বাতাস করতো নিজে থেকে, বলতেও হতো না। সরলা হেসে বলল, ছোট বউ করে, ঠাকুর বউকে খুব হাসায় কিনা সেই জন্য। পাখাটা এনে সরলা স্বামীকে বাতাস করতে লাগলো বটে, বাতাসে কিন্তু শম্ভু ঠান্ডা হলো না। ভেতরে ভেতরে সে যে গরম হয়ে আছে সেটা বোঝা যেতে লাগলো তার মুখের ভাবে ও তাকানোর রকমে। সরলা আনমনে বলতে লাগলো, আহা, আমার মাথার যত চুল তত বছর পরময় হোক ছোট বউয়ের। কেন? কাল রাত্রিরে দুঃস্বপ্ন দেখলাম যে হাসতে হাসতে ছোট বউটা যেন মরে গেছে বুক ফেটে। আগুন লাগুক আমার পোড়া স্বপ্ন দেখায়। শম্ভু রেগে বলল, ইয়ার কি জুড়েছ নাকি আমার সঙ্গে? ভালো হবে না বলছি, ঘেমে টেমে এলাম আমি। বকুনি শুনে সরলা অভিমান করে পাখা ফেলে রোয়াকে গিয়ে ছেঁড়া মাদুরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বাইরে এসে তেল মাখতে মাখতে শম্ভু বলল, রাগ হলো নাকি? রাগবার মতো কি তোমাকে বলেছে শুনি? সরলা জবাব না দেওয়ায় গামছা কাতে সে স্নান করতে চলে গেল পুকুরে। চলন্ত স্বামীকে দেখতে দেখতে চৈত্রের রোদে চোখে যেন ধাঁধা লেগে গেল সরলার। দূরে শাড়ি নয়, লজেন চুষ নয়, সোহাগ নয়, মিষ্টি কথাও নয়, শুধু সে রাগ করেছে নাকি জিজ্ঞেস করে স্নান করতে চলে যাওয়া। একদিনে এমন অধঃপতন হয়েছে শম্ভুর, কে জানে। স্নান করে এসে খেতে বসে ডাল পোড়া লাগার জন্য সরলাকে হয়তো আজ সে গালাগালি পর্যন্ত দিয়ে বসবে। সব কথা খুলে বলে বাবার সঙ্গে পরামর্শ না করে কি ভুলই শিখ করেছে। ডাল পোড়া লাগবার জন্য শম্ভু কিছু বলল না, বরং মুখ ভার করে না থাকার জন্য একবার অনুরোধই করল সরলাকে। সরলা সজল সুরে বলল, বকলে কেন? শম্ভু বলল, না বকেনি, ঘেমে টেমে এলাম কিনা। খাওয়ার পর সরলাই আজ তাকে তামাক সেজে দিল, ফু দিয়ে তামাক ধরিয়ে দিল না। আয়নার সামনে সে অভিনয় করে দেখেছে যে ফু দেবার সময় বড় বিশ্রী দেখায় তার মুখখানা। শম্ভু নিজেই তামাক ধরিয়ে পরম পরিতৃপ্তির সঙ্গে টানতে আরম্ভ করল। সরলা বলল, ঠাকুর পূজা বিক্রি শিক্রি করেছে, হিসাব নিও। শম্ভু বলল, হ্যাঁ নেব। সরলা বলল, রাখাল বাবুর বাড়ি আধমন চাল নিয়েছে, ছিনা তকিলের বাড়ি 250 মুখের ডাল, 2.5 পো মিছরি আর গায়ে মাখা একটা সাবান, তাছাড়া খুচরো জিনিস অনেক বিক্রি হয়েছে। ভারে করে ঠাকুরপো অনেকটা তেল বাড়ি নিয়ে গেছে কাল, আর আজ নিয়ে গেছে কতগুলো লেবেন চুষ, আর কিসের জন্য একটা কৌটো, অত নামটাম জানি না বাপু আমি, জিজ্ঞেস করো। শম্ভু বলল, আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। তারপর একসময় সে ঘুমিয়ে পড়ল। সরলা একবার ও বাড়িতে গেল। কেউ তাকে আসতেও বলে না, বসতেও বলে না, তবে এতদিনেই এটা তার সহ্য হয়ে গেছে। বড়জা কালী শুয়ে আছে, খেন্তি সেলাই করছে কাঁথা, বৈদ্যনাথ ঘুমিয়ে অচেতন, শাশুড়ি অভি হয়ে বসে মালা জপে চলেছে, কাছে চুপচাপ বসে আছে পুঁটি। ভাসুর এ সময় কাজে যায়, নামমাত্র ঘুমটা দিয়ে অনেকটা স্বাধীনভাবেই সরলা খানিকক্ষণ এ ঘরে খানিকক্ষণ ও ঘরে বেরিয়ে ফিরে আসলো। খেন্তির কাছে সে বসলো বেশিক্ষণ, ফিসফিস করে আবোল তাবোল কতগুলি কথা বলল খেন্তি, একবার খিলখিল করে হাসলো। আসল কথা একটুও আদায় করা গেল না তার কাছে। বাড়ি এসে পালঙ্কে উঠে বসলো সরলা। টাঙানো বাঁশে সাজানো জামা কাপড়গুলো জোর বাতাসে দুলছে। ওর মতে সরলার ঢুরি শাড়ি দুখানায় দৃষ্টি আকর্ষণ করে বেশি, আর দৃষ্টি আকর্ষণ করে শম্ভুর ঘাড়ের কাছে লোম ভরা মস্ত জন্মচিহ্নটি। কাত হয়ে শুয়ে আছে শম্ভু, চওড়া পিঠে শয্যায় বিছানো পাটির ছাপ। সরলা বিছানায় উঠবার পর সে পাশ ফিরেছে, সরলার দিকে নয় ওদিকে। কি জানে এটা তার ভাগ্যেরই ইঙ্গিত কিনা। এরকম কত ইঙ্গিত ভাগ্য মানুষকে আগে ভাগে করে রাখে। শম্ভুর সঙ্গে সম্মত হওয়ার ঠিক আগে সোনারপুরে তার জন্য খুব ভালো একটি পাত্র দেখতে বের হওয়ার সময় তার বাবা চৌকাটে হোঁচট খেয়েছিল। আগের বারে ছেলেটা তার পেটের মধ্যেই যেদিন মরে গিয়েছিল তার আগের রাত্রে
একটা পেঁচা ঘরের পেছনে আম গাছটায় ডেকে ডেকে ভয়ে তাকে আধমরা করে দিয়েছিল। সরলা হঠাৎ শক্ত হয়ে যায়, লম্বাটে হয়ে যায় তার মুখখানা। বেড়ার গায়ে ঠিক এমনি সময় একটা টিকটিকিও যেন ডেকে উঠল আজ। মাগো, না জানি কি আছে সরলার কপালে। বিকালে ঘুম ভেঙে হাত মুখ ধুয়ে আগের বাড়ির সাজা তামাক টানার সুখটা মনে করে শম্ভু বলল, দাও না, এক ছিলিম তামাক সেজে দাও না। সরলা বলল, তুমি সেজে নাও। শম্ভু গভীর উদারতা বোধ করছিল। জেলখানার কয়েদি যেন নিজের বাড়িতে 3 পুরুষের পুরনো পালঙ্কে প্রথম ঘুম দিয়ে উঠেছে। নিজেই তামাক সেজে সে গিয়ে দোকান খুলল। কাঠের ছোট চৌকিটিতে বসে তামাক টানতে লাগলো। পাড়ার দুঃখী মেয়েটি এসে বাসন মেজে রান্নাঘর লেপে জল তুলে দিয়ে গেল। ও বাড়ির দুপুরে স্তব্ধতা ধীরে ধীরে ঘুচে যেতে লাগলো। বেড়া পড়ে গেল, সন্ধ্যা হয়ে আসলো। সরলা গা ধুলো না, রান্নার আয়োজনও করল না। খানিকক্ষণ ছটফট করতে লাগলো অন্দরে, আর খানিকক্ষণ ফাঁকে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে লাগলো দোকানে, তাকের আড়ালে। সন্ধ্যার পর দিনরাত কাজ থেকে ফিরে বাড়ি ঢোকার আগে আসলো শম্ভুর দোকানে। উপস্থিত খদ্দেরটি চলে গেলে জিজ্ঞাসা করলো, টাকা পেয়েছিস? হ্যাঁ, বাড়ি যান, আমি যাচ্ছি। এখানেই বসি না, বসে কথাবার্তা কই? না না, এখানে নয়, আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি সব শোনে। দিনরাত ই বগলের নথিপত্র ও বগলে চালান করে পড়ল, বাড়িতে ছেলেপুলেগুলো বড্ড জ্বালায়, বৌমা এলে মলের আওয়াজে। সরলাল মল যে সবসময় বাজে না এ কথা বুঝিয়ে বলতে সে যে কেমন লোকের মেয়ে এ বিষয়ে একটা মন্তব্য করে দীননাথ বাড়ি গেল। খানিক পরে দোকান বন্ধ করে আলো নিভে শম্ভু গেল অন্দরে। ত্রিকোণ উঠোনের এক কোণে 1 বছর আগে সরলার সহস্তে রূপিত তুলসী গাছটার তলায় শুধু একটা প্রদীপ চলছে নিভু নিভু অবস্থায়, আর কোথাও আলো নেই। বেড়া ডিঙিয়ে ও বাড়ির আলো খানিকটা শোবার ঘরের চালে এসে পড়ছে। ঘরে কি একটা দেশলাইয়ের কাঠি জেলে সরলা যে খাটে শুয়ে আছে শম্ভু তাও দেখে নিল, একটা বিড়িও ধরিয়ে নিল। তারপর সরলাকে একবার ডেকে সাড়া না পেয়ে নিশ্চিন্ত মনে চলে গেল ও বাড়িতে। তখন উঠে বসল সরলা। এই বাড়িতে 1 বছর রানীর মতো যে মল বাজিয়ে সে হেঁটে বেড়াচ্ছে, আজ প্রথম সেই মলগুলো খুলে ফেলল। এমন হালকা মনে হতে লাগলো পাদটিকে সরলার। লঘুপথে সে নেমে গেল উঠোনে। বেড়ার ফুটো চোখ দিয়ে বুঝতে পারল ও বাড়ির একমাত্র কালি পড়া লণ্ঠনটি জ্বলছে বড় ঘরে, এবং ও ঘরেই আসর বসেছে 3 ভাইয়ের। দরজার কাছে বসে আছে কালী, আর ভিতরে তার শাশুড়ি শরীরটা রয়েছে আড়ালে, শুধু দেখা যাচ্ছে মালা জপরত হাত। রান্না চালাটার পিছন দিয়ে ঘুরেই বেড়ার ওপাশে ও বাড়ির উঠানের একটা প্রান্ত পাওয়া যায়। সরলা সেদিকে গেল না, একেবারে নেমে গেল ও বাড়ির রান্নাঘর ও তার লাগাও খেন্তির ঘরের পিছনে ঝোপঝাড়ের মধ্যে। কি অন্ধকার চারদিক! ভয় সরলার বুক ঠিক ঠিক করছিল। ছিটাল পার হওয়ার সময় পায়ে একটা মাছের কাঁটা ফুটলো, কিন্তু কি করবে সরলা? ভয় করা আর মাছের কাঁটা ফোটাকে গ্রাহ্য করলে তার চলবে কেন? একা মেয়ে মানুষ সে, এতগুলো লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র জুড়ছে, রচনা করছে ফাঁদ। কিসের ভয় এখন, কিসের কাঁটা ফোটা? আর যা হয় হোক, অন্ধকারে এভাবে বনে জঙ্গলে আর ছিটালে হাঁটার জন্য কিছু যেন তার নাগাল না পায়। পেটের ছেলেটা এবারও যেন তার মরে না যায় জন্ম নেওয়ার আগেই। এলো ছিলে সে ঘর থেকে বের হয়নি। একটি চুল ছিঁড়ে ফেলে বাহাতের কোড়ে আঙ্গুলের নখে কামড় দিয়ে তবে উঠোনে নেমেছে। এই যা ভরসা সরলার। বড় ঘরের পিছনে কয়েকটা কলা গাছ আছে, ঘরে 2টো জানলাও আছে। এদিকে উঁচু ভিটার ঘর, জানলাগুলিও বেড়ার অনেক উঁচুতে। এত কষ্টে এখানে এসে জানলায় নাগাল না পেয়ে সরলার কান্না আসতে লাগলো। তবে জানলার পাশে পাতা চৌকিতেই বোধহয় 3 ভাই বসেছে। ওদের কথাগুলো বেশ শোনা যায়, শুধু বোঝা যায় না পুটি, কালীর শাশুড়ি, ওদের মন্তব্য। কান্না এবং ঘরের ভিতরের দৃশ্যটা দেখবার প্রবল ইচ্ছা দমন করে সরলা কান পেতে শুনতে লাগলো। শম্ভুর গলা, কবার তো বললাম এই সোজা হিসাবটা তোর মাথায় ঢোকে না বন্তি? আমার দোকানে যা মনিহারি জিনিস আছে
তার দাম 100-র বেশিই হবে, ধরলাম 100। মাল না কেনার জন্য হাতে জমেছে 100-2-5 টাকা, ধরলাম 100। আর শ্বশুর মশাই দিয়েছে 300, এই হলো 500 আমার ভাগ। তুই আর দাদা 500 করে দিলে তবে 1,500, 1000 টাকায় দোকান হবে, হাতে থাকবে 500। হাসি চাপতে খেন্তির মুখের কাপড় গোজার আওয়াজ, দীননাথের গলা, বৌমা বেহায়াপনা করো না বৌমা। কি জানিস শম্ভু, বড় বউয়ের সব গয়না বেচে আর কুড়িয়ে বাড়িয়ে আমি না হয় 500 দিলাম, কিন্তু বৌদি অত টাকা কোথা পাবে? ছোট বৌমার গয়না বেচলে তো অত টাকা হবে না। বৈদ্যনাথের গলা, শতিনেক হয়তো ঢের, তবে আমার বিয়ের আংটি বেচলে। শম্ভুর গলা, থাম বাপু, তুই সবসময় খালি ফাজলামি তোর। দীননাথের গলা, যেমন স্বভাব হয়েছে তোর তেমনি স্বভাব হয়েছে ছোট বৌমার। শম্ভুর গলা, যাক যাক, কাজের কথা হোক। বুদ্ধি তবে 250 দিক, লাভের আমরা যা পাবো ও পাবে তার অর্ধেক। ভাগাভাগের কথা বলছি এই জন্যে, আগে থেকে এসব কথা ঠিক করে না রাখলে পরে আবার হয়তো গোল বাঁধবে। যে যত দেবে তার তত ভাগ, ব্যাস সোজা কথা, সব গন্ডগোল মিটে গেল। একটু স্তব্ধতা, তারপর আবার দীননাথের গলা, তবে আমিও একটা স্পষ্ট কথা বলি তোকে শম্ভু, তুই যে 500 টাকা দিবি। শম্ভুর গলা, 500 নগদ নয়, 100 টাকার জিনিস 400 নগদ। দীননাথের গলা, বেশ 400ই আমাদের একবার তুই দেখা, গয়নাকাটি বেচে ফেলবার পর শেষে তুই বলবি। শম্ভু এবার খুব রেগে গেল, আমাকে বুঝি বিশ্বাস হয় না আপনার? ভাবছেন আমি বাউতা দিয়ে? 4-5টি গলার প্রতিবাদ। শম্ভুর গলা আরো ক্রুদ্ধ, সকলকে সমান সমান ভাগ দিতে চাচ্ছি কিনা তাই আমাকে অবিশ্বাস? আমি যেন একাকে দোকান করতে পারি না, 500 টাকা দিয়ে যদি দোকান খুলি আমি 1 বছরে 1000 টাকা লাভ করব। না আসতে চাও তোমরা নাই আসবে, চাই না তোমাদের টাকা। কোলাহল, কলহ, কড়া কথা, মধ্যস্থে গোলমাল থামানোর চেষ্টা খানিকক্ষণ বাজে, ব্যক্তিগত কথা, তারপর ঝগড়া বাঁধবার উপক্রম। আবার শম্ভুর গলা, বেশ কাল সকালে টাকা দেখাবো। দীননাথের গলা, গজেন শেখরার সঙ্গে কথা কয়ে এসেছি, 29.5 দর দেবে বলেছে। কাল কাজে না গিয়ে গয়নাগুলোর ব্যবস্থা করব, যা লোকসানটাই হবে। এমনি শোনা হয় আলাদা কথা, তৈরি গয়না বেচার মতো মহাপাপ আর নাই। বৌমা বুঝি রাধেনি আজ? এখানেই তবে তুই খেয়ে যা শম্ভু। ও পুটি, ঠাই করে দিত আমাদের। বাক্সে টাকাগুলো রেখেছিল শম্ভু, কোথায় যে গেল সে টাকা? টাকার শোকে এবং ও বাড়ির সকলের কাছে লজ্জায় শম্ভু পাগলের মতো চুল ছেড়তে লাগলো। সরলা সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, কি আর করবে বলো, অদেষ্টির উপর তো হাত নেই মানুষের। আমি ঘুমোচ্ছি, ঘরে দরজা খোলা, আর তুমি ও বাড়িতে গিয়ে বসে রইলি রাত 10টা পর্যন্ত। আর ওই তো বাক্স, শাবলের এক চড়েই হয়তো ভেঙে গেছে। আমারই বা কি ঘুম, একবার টেরও পেলাম না। দু চোখে সন্দেহ ভরেছে। সমু বলল, টের পেয়েছো কি না পেয়েছো? সরলা তাড়াতাড়ি বলল, এমন করো না লক্ষ্মীটি, যেমন দোকান করছিলে তেমনি করো এখন। বাবাকে বলে আরো কিছু টাকা। আর কি টাকা দেবে তোমার বাবা? সহজে কি দেবে? আমি কাঁদা কাটা করলে না হয়। ঝমর ঝমর মল বাঁচিয়ে গিয়ে সরলার স্বামীকে 1 বাটি মুড়ি ও খানিকটা গুড় এনে দিল। সস্নেহে বলল, খাও, না খেলে কি টাকা ফিরে পাবে? বাবা টাকা যদি নাই দেয়, দেবে ঠিক, যদির কথা বলছি, আমি গয়না বেচে তোমায় টাকা দেব।